প্রিয় শিক্ষার্থী, স্বাগতম সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ কিভাবে একটা লেনদেন থেকে দুইটা পক্ষে ডিভাইড করতে হয়, এটা যারা বুঝো না। যেমন কিভাবে ডেবিট করতে হয়, কোন হিসাব কখন ডেবিট করতে হয়, কখন ক্রেডিট করতে হয়, এইগুলো নিয়ে যারা কনফিউজড, আজকের ক্লাসটি তাদের জন্যই সাজানো হয়েছে। আরেকটা কথা বলে রাখি, যারা আজকের ক্লাসটি করতে চাচ্ছ তারা অবশ্যই আই বাটনে দেওয়া আমার পূর্বের ক্লাসটি দেওয়া আছে, সেই ক্লাসটি আগে দেখে নিবা। নাহলে ওই ক্লাসটা যদি তোমরা না দেখো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তোমরা যদি এখানে একটু খেয়াল করো, এখানে আমি একটা জিনিস কি লিখছি, সেটা হচ্ছে দুতরফা করার কৌশল। অর্থাৎ এইখানে আমি যেগুলো লিখছি কিভাবে দুতরফা করতে হয়, এগুলোর কৌশল কি, মূল থিংসটা কি। তুমি যদি দুতরফা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। তার আগে জানতে হবে সম্পদ কি, স্পেসিফিকভাবে জানতে হবে ব্যয় কোনগুলো, স্পেসিফিকভাবে জানতে হবে আয় দায় মালিকানা সত্ত্ব কোনগুলো। এছাড়া তোমার জন্য এই দুইটা পক্ষ, একটা লেনদেন থেকে দুইটা পক্ষ প্রথমে আইডেন্টিফাই করা এবং পরবর্তীতে পক্ষান্তর করা তোমাদের জন্য অনেক বেশি জটিল হয়ে যাবে। তো আমার গত ক্লাসে আমি এই জিনিসগুলোই দেখাইছি, কিভাবে একটা লেনদেন থেকে দুইটা হিসাব বের করতে হয়, কিভাবে কোন হিসাবটা সম্পদ হয়, কোন হিসাবটা কখন দায় হয়, এগুলোই আমি তোমাদের বুঝেছি। তাই দয়া করে পূর্বের ক্লাসটি দেখে আসো এবং পরবর্তীতে এই ক্লাসটা দেখো। তাহলে এখানে আমি কি লিখছি, সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। কি বলছি আমি, সম্পদ ও ব্যয়। যেহেতু তোমাকে এটা জানতে হবে যে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আগে জানতে হবে সম্পদ কোনগুলো, ব্যয় কোনগুলো। এরপরে সম্পদ ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। কথা হচ্ছে বৃদ্ধি কখন পায় আর হ্রাস কখন পায়। বৃদ্ধি পায় কখন, যখন আমাদের আসছে তখন বৃদ্ধি পায়। যেমন আমার প্রতিষ্ঠান এখন আসবাবপত্রের প্রয়োজন, আগে থেকে একটা শোকেস ছিল, এখন আমি আরেকটা শোকেস কিনলাম, এটা আমার একটা আসবাবপত্র, তো এটা বেড়ে গেল। এরপর আমি যদি বিক্রি করে দিই সেক্ষেত্রে কি হয়, কমে যায়। বা আমি স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে এটার মূল্য আস্তে আস্তে হ্রাস পায়, এগুলো হচ্ছে আমার সম্পদ কমে যাওয়া। তাহলে কখন সম্পদ কমে যায় এবং কখন বৃদ্ধি পায়, আশা করি তোমরা বুঝতে পারছো। একই রকমভাবে আমাদের ব্যয়ও বৃদ্ধি পায়, আবার ব্যয় কমেও যায়। ব্যয় কখন বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায় যখন আমরা ক্রয় করি, যখন আমরা ভাড়া প্রদান করি, যখন আমরা কর্মচারীর বেতন প্রদান করি, তখন আমাদের ব্যয় বাড়ে। এখন ব্যয় হ্রাস পায় কখন, যখন আমি আমার ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করে দিই, তখন আমার ব্যয় হ্রাস পায়। তাহলে কিভাবে সম্পদ বা ব্যয় বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, এই দুটো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবং আমরা যে দুতরফাটা করি সেই দুতরফায় এই জিনিসটাই করি, ডেবিট আর হচ্ছে ক্রেডিট। প্রথমত আমাদের দুইটা হিসাব খুঁজে বের করতে হবে, এরপর একটিকে ডেবিট করতে হবে, একটিকে ক্রেডিট করতে হবে। আয় দায় মালিকানা সত্ত্ব, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর হ্রাস পেলে, বৃদ্ধি পেলে কি ডেবিট হবে, বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। তাহলে কি আমরা বুঝতে পারলাম, আমাদের যখন সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে তখন হচ্ছে ডেবিট, আবার আয় দায় মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাচ্ছে তখন হচ্ছে ক্রেডিট। এটা শুধুমাত্র বিপরীত, আয় দায় মালিকানা সত্ত্ব তিনটা হিসাব আর সম্পদ ও ব্যয় দুইটা হিসাব। টোটাল আমাদের হিসাবকে আমরা গত ক্লাসে দেখাচ্ছি হিসাবের শ্রেণী বিভাগ কি। হিসাবের শ্রেণী বিভাগে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে সম্পদ ও ব্যয় দুইটা এবং আয় দায় মালিকানা সত্ত্ব তিনটা। এটা একে অপরের বিপরীত ধর্ম অবস্থান করতেছে। এখন আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ডেবিট হচ্ছে। আর এখানে আমরা দেখছি সম্পদ ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হচ্ছে। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতেই হবে, এটা জরুরি। এবং কোন লেনদেন থেকে কিভাবে সম্পদ হয় গত ক্লাসে আমরা দেখাইছি, আর আজকে আমরা ডিরেক্ট এটা করব। তার আগে আমরা এখানে থাকা বিশেষ কিছু লেনদেনের ডেবিট ক্রেডিট একটু দেখে নেব। এখন বিশেষ কিছু লেনদেনের ডেবিট ক্রেডিট বিষয়টা কি, দেখো আমাদের লেনদেনগুলো যখন আমরা ডেবিট ক্রেডিট করতে বসি তখন আমাদের সব থেকে কনফিউজ যে লেনদেনগুলো করে দেয় সেই লেনদেনগুলো আমি এখানে তোমাদের জন্য লিখে রাখছি, এগুলো তোমরা একটু দেখবা এবং খেয়াল করবা। দেখো প্রথমে আমি এখানে কি লিখছি, মাসের শুরুতে বা বছরের শুরুতে সাধারণত একটি প্রতিষ্ঠান ব্যবসায় আরম্ভ করে। একটা প্রতিষ্ঠান ব্যবসা আরম্ভ করে কখন, বছরের শুরুতে অথবা মাসের শুরুতে। তো যখন সে ব্যবসা আরম্ভ করে
তো উক্ত লেনদেনে থাকা সকল সম্পদ, কি বলছি আমি, সকল সম্পদ। এখন যখন তুমি একটা ব্যবসা শুরু করবা, তুমি অবশ্যই সম্পদ নিবা। হয়তো তুমি ক্যাশ টাকা নিবা, নয়তো ব্যাংকের টাকা নিবা। তারপরে হচ্ছে তুমি কিছু পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করতে পারো, অথবা যদি তুমি কোনো কোম্পানি খোলো সেক্ষেত্রে তুমি একটা জমি নিয়ে শুরু করবা। মানে তোমার কোনো না কোনো অ্যাসেট তো থাকবেই, এছাড়া তো আর ব্যবসা হবে না। আর কিছু থাকুক কিংবা না থাকুক, তোমার কাছে ক্যাশ অর্থ তো থাকবে, এটা ছাড়া তো তুমি ব্যবসা শুরু করতে পারবে না। এখন এই সময় সকল সম্পদ আমরা করব কি, ডেবিট, একদম চোখ বন্ধ করে। 1 তারিখ বা বছরের শুরুতে আছে এমন সকল সম্পদ তোমরা চোখ বন্ধ করে ডেবিটে বসাই দিবা। এখন সম্পদ কোনগুলো, এগুলো আসবাবপত্র হয়, আমাদের নগদ টাকা হয়, ব্যাংকে জমাকৃত অর্থ হয়, অফিস সরঞ্জাম হয়, কলকবজা হয়, যন্ত্রপাতি হয়, এগুলো সবই হচ্ছে আমাদের সম্পদ। এগুলো চোখ বন্ধ করে আমরা ডেবিট করে দিব। আর এই সব কটা সম্পদের বিপরীতে একটাই হিসাব দেখবা, সেটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাবটাকে করবা ক্রেডিট। এই গেল হচ্ছে আমাদের ডেবিট আর ক্রেডিট 1 তারিখের ক্ষেত্রে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি? সেই টুইস্টটা হচ্ছে, তোমরা আমাদের বিশেষ দ্রষ্টব্যটা একটু খেয়াল করো। এখানে বলছি উক্ত তারিখে যদি দায় থাকে, উক্ত তারিখে যদি দায় থাকে তাহলে দায়টা কিন্তু ডেবিট হবে না। উক্ত তারিখে দায় থাকতে পারে। এখন তোমার কাছে যে সব সম্পদ নিয়ে তুমি ব্যবসা শুরু করবে তা না। তোমার কাছে যদি অর্থের কমতি থাকে, তোমার ব্যবসা করতে টাকা প্রয়োজন হচ্ছে 2 লক্ষ টাকা, কিন্তু তোমার কাছে আছে 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবা। আর ওইটাই হচ্ছে তোমার ঋণ, ওইটাই হচ্ছে তোমার দায়। ব্যাংক থেকে ঋণ না হোক, তুমি তোমার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিবা, বা যে সকল প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের ঋণ প্রদান করে তাদের কাছ থেকে ঋণ নিবা, কিন্তু তুমি তো ঋণ নিবা। তো সেইটাকে বলা হচ্ছে কি, যদি 1 তারিখে যদি কোনো দায় থাকে তাহলে সকল সম্পদ ডেবিট করবা, দায় হিসাব ক্রেডিট হবে, এবং সম্পদের পরিমাণ অর্থ মূলধন হিসাব নামে ক্রেডিট করবা। আমি কি বলছি? সকল সম্পদ ডেবিট করবা, দায়গুলো ক্রেডিট করবা। এরপর যতগুলো সম্পদ ছিল ওই সম্পদের যে পরিমাণ, ওই পরিমাণ অংশটুকু মূলধন হিসাব নামে ক্রেডিট করবা। অবশ্যই অবশ্যই 1 তারিখে মূলধন হিসাব হবেই হবে যদি আমি ব্যবসায় আরম্ভ করি বা প্রতিষ্ঠান যদি শুরু করি, সেক্ষেত্রে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমাদের দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব সর্বদা ডেবিট হয়। ক্রয় হিসাব সর্বদা ডেবিট হয়। এটার কারণ কি? ক্রয়টা হচ্ছে আমাদের ব্যয়। ক্রয়টা আমাদের কি? ব্যয়। আর আমরা এখানে দেখছি ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আমি যখন পণ্য ক্রয় করি তখন তো আমার ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হবে? আমাকে ক্রয় হিসাব ডেবিট করতে হবে। কিন্তু কিছু সময় ক্রয় হিসাব ডেবিট হয় না। ক্রয় হিসাব ডেবিট হয় না। ক্রয় হিসাব তাহলে কি হবে? ক্রেডিট হবে। আর সেই বিষয়গুলো কখন? সেগুলো হচ্ছে আমাদের পণ্য উত্তোলন, পণ্য বিতরণ। আমি যদি পণ্য বিতরণ করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখতে পারি বিভিন্ন ধরনের কোম্পানিরা তাদের প্রোডাক্ট খাওয়াচ্ছে ফ্রিতে। তো সেগুলো হচ্ছে কি? পণ্য বিতরণ। এরপরে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে। এই অনাকাঙ্ক্ষিত কারণে পণ্য ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝায়? অনাকাঙ্ক্ষিত কারণে পণ্য ক্ষতিগ্রস্ত বলতে, আমরা ধরো আম, এখন আমের সিজন চলতেছে, আমরা আম ক্রয় করলাম, অনেক আম আমাদের পচে যাইতে পারে, অনেক আম আমাদের নষ্ট হয়ে যেতে পারে, গাড়ির ঝাঁকুনিতে পচে গলে যাইতে পারে। তো এইগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত কারণ। এমনকি রাস্তায় একটা দুর্ঘটনার কারণে আমি যে পরিবহনের মাধ্যমে আমার প্রোডাক্টটা নিয়ে আসতেছিলাম, সেই পরিবহনটা দুর্ঘটনার কবলে পড়লো, আমগুলো সব নষ্ট হয়ে গেল, এটা হতেই পারে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত কারণে আমরা কি করব? ক্রয় হিসাব ক্রেডিট করব। এরপর মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন যদি বিক্রয় হয় সেক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। এই গেল হচ্ছে আমাদের ক্রয়ের ডেবিট ক্রেডিটের ব্যাপারটা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা কনফিউজিং লেনদেন আমাদের জন্য কনফিউজিং হয়ে যায়। সেটা কি? অনেক সময় দেখা যায় আমরা ক্রয় করি ব্যবহারের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে না। তো ব্যবহারের উদ্দেশ্যে যেটা ক্রয় করি আর যেটা বিক্রয়ের উদ্দেশ্যে করি, লেখা তো কথা একই থাকে, হয়তোবা কোনোটার আগে পণ্য কথা থাকে আর কোনোটার আগে পণ্য থাকে না। যে যেটা নিয়ে ব্যবসা করতেছে সেটা তার জন্য পণ্য। এখন আমি যদি মোবাইলের ব্যবসা করি, আমার জন্য মোবাইল পণ্য। আমি যদি চেয়ার টেবিলের বিজনেস করি, চেয়ার টেবিল আমার পণ্য। এগুলো আমার আসবাবপত্র হবে না। আমাকে দেখতে হবে আমি কোন পারপাসে ক্রয় করছি। দেখো, প্রত্যেকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে দুটি। যদি এইটা একটু খেয়াল করো, প্রত্যেকটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্রয় উদ্দেশ্য কয়টি? দুটি। একটি হচ্ছে তোমার বিক্রয়ের উদ্দেশ্য, একটি হচ্ছে ব্যবহারের উদ্দেশ্য। এখন যখন আমরা বিক্রির উদ্দেশ্যে কিনবো, তখন এটা আমরা ক্রয় নামেই লিখবো, তখন এটা সম্পদ নামে লেখা যাবে না।
আবার যখন যেটা ব্যবহারের জন্য ক্রয় করব তখন সেটা ক্রয় নামে লেখা যাবে না, তখন সেটা ওই সম্পদ নামে লিখতে হবে। যেমন আমি যদি আসবাবপত্র ক্রয় করি, আমি কি বলবো, আমার লেনদেনে কি থাকতে পারে, যে চেয়ার টেবিল ক্রয়, দ্যাটস ইট, চেয়ার টেবিল ক্রয়। এখন চেয়ার টেবিল আমি কেন কিনছি এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, এইটা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন কিনছি, এটা কি ব্যবহারের জন্য কিনছি? হ্যাঁ, যদি ব্যবহারের জন্য কিনে থাকি তাহলে এটা আসবাবপত্র নামে ডেবিট করতে হবে। এই কথাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে তা প্রতিষ্ঠানের জন্য সম্পদ বা উক্ত সম্পদ ও যা অর্থ আসবাবপত্র, অফিস সরঞ্জাম অথবা অফিস সাপ্লাই ইত্যাদি হতে পারে, এই সকল নামে এগুলোকে ডেবিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে সেটা আমরা ক্রয় হিসাব নামেই ডেবিট করব। এই ছিল আমাদের পরের বিষয়। আরেকটা কনফিউজিং ব্যাপার হচ্ছে সর্বদা বাকিতে বা ধারে সংগঠিত হয়। ধার বা বাকি কথাটা লেখা থাকে না, কিন্তু এটা বাকিতে হয়, যেই কারণে আমাদের পাওনাদার আর দেনাদার কথা লেখা লাগে। এখন এই পাওনাদার দেনাদার কখন আসবে? এই তিন ধরনের ছাড়া আর নাই তোমাদের জন্য। এই তিন ধরনের, যেমন এখানে আছে নগদ বাট্টা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, আর হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় ও বিক্রয় হয়েছে কিন্তু নগদ চেক উল্লেখ না থাকলে সেটা বাকিতে ধরে নিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি, যেমন ধরো সালেহার কাছ থেকে 100 টাকার কলা ক্রয়, এই জিনিসটা আমি কিন্তু একটা ব্যক্তির নাম বলছি, কিন্তু এখানে নগদ বা চেক উল্লেখ করিনি। এই ক্ষেত্রে আমার কি ধরতে হবে? ধারে বা বাকির ক্রয় ধরতে হবে, এটা লেখা লাগবে না, এটা আমাদের ধরে নিতে হবে। এরপর এরকমও থাকতে পারে কোনো ব্যক্তির নামও আছে আবার নগদ বা চেক কথা উল্লেখ আছে, যেমন সালেহার নিকট থেকে নগদ 100 টাকার কলা ক্রয়, সালেহার নিকট থেকে চেকে 100 টাকার পণ্য ক্রয়। এই জিনিসগুলো যদি থাকে, এই যে নগদ চেক আমি আইডেন্টিফাই করে দিলাম বা বলে দিলাম, তখন আমরা ওটাকে বাকিতে ধরবো না। কিন্তু যদি কোনো ব্যক্তির নাম থাকে বা প্রতিষ্ঠানের নাম থাকে কিন্তু আমাদের এই নগদ বা চেক কথা উল্লেখ না থাকে লেনদেনের মধ্যে, সেক্ষেত্রে আমাদের এটা বাকিতে ধরেই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের এখানে দেখো ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত। ফেরতকৃত পণ্য কখনোই নগদে সম্ভব হয় না, নগদে এই লেনদেন হয় না। অর্থাৎ যে সকল লেনদেন আমরা নগদে ক্রয় করি, যে সকল জিনিসগুলো বা বিক্রি করি নগদে, সেগুলো কখনোই ফেরত হয় না। তোমরা দেখবা, তোমরা যদি কোনো ধরো কোনো ব্র্যান্ডের ইতে গেছো, একটা টি শার্ট ক্রয় করছো, এখন ওই টি শার্ট তুমি তো নগদে কিনছো, তুমি যদি তার কাছে যাও, তুমি ওই টি শার্টের বদলে অন্য একটা টি শার্ট এক্সচেঞ্জ করে আনতে পারবা, বাট তাকে তুমি টি শার্ট ফেরত দিয়ে দিবা, সে তোমাকে টাকা দিয়ে দিবে, এটা কখনোই হয় না। তো ক্রয়কৃত পণ্য যেটা বাকিতে হয় এবং বিক্রয়কৃত পণ্য যেটা বাকিতে হয়, শুধুমাত্র ওগুলোই ফেরত হয়। তাহলে যদি ক্রয় ফেরত বিক্রয় ফেরত থাকে তাহলে অঘোষিতভাবেই আমাদের ধরে নিতে হবে এটা বাকিতে ছিল এবং আমাকে দেনাদার পাওনাদার কমাই দিতে হবে। যখন আমি ক্রয় করি বাকিতে, তখন আমার ক্রয় হিসাব ডেবিট হয়, পাওনাদার হিসাব ক্রেডিট হয়। কেন? কারণ আমি যার কাছ থেকে কিনছি সে আমার কাছে টাকা পাবে। আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এখানে আমরা লিখে দিছি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমাদের পাওনাদার যখন বাড়লো, আমি যখন বাকিতে ক্রয় করছি তখন তো আমার পাওনাদার বাড়ছে, এখন যখন আমি ফেরত দিচ্ছি আমার পাওনাদার কমে যাবে না? সে তো আমার কাছে অত টাকা পাবে না, তখন আমার পাওনাদারটাকে কি করে দিতে হবে? ডেবিট। আর ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আরেকটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টার ব্যাপারটা কি? নগদ বাট্টাটা কি? নগদ বাট্টা হচ্ছে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান। নগদ বাট্টা কি? নগদ বাট্টা দুই রকম, একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, একটা বাট্টা প্রদান। আর নগদ বাট্টা কি? নগদ বাট্টা হচ্ছে আমি কারো কাছে টাকা পাই অথবা আমার কাছে কেউ টাকা পায়, এখন পরিশোধের সময় আমি ওই পাওনা টাকা বা আদায়কৃত টাকা হতে কিছু টাকা কম রাখলাম। এখন এই ব্যাপারটা কি? একটা এক্সাম্পল দিই। এখন আমি হচ্ছে রাফি, এখন আমি সাফির কাছে টাকা পাই। কত টাকা পাই? 10,000 টাকা। এখন সে আমার টাকা দিচ্ছে না, তো আমি তাকে একটা অফার করলাম যে তুই আমাকে 8,000 টাকা দে, 2,000 টাকা তোর দেয়া লাগবে না। এই যে অফারটা দিলাম, তার কাছে আমি পাইতাম 10,000, কিন্তু আমি গ্রহণ করছি কত? 8,000। এই জায়গাটাকেই যে 2,000 টাকা আমি কম দিলাম, এটাই হচ্ছে আমাদের নগদ বাট্টা। এইটা আমি তাকে প্রদান করছি, তো আমার জন্য এটা বাট্টা প্রদান, আর সে এটা পাইছে তার জন্য এটা বাট্টা প্রাপ্তি। এটাই হচ্ছে নগদ বাট্টা। আশা করি তোমরা নগদ বাট্টাটা বুঝতে পারছো। তাহলে দেখো, আমি তোমাদের জন্য এখানে কিছু লেনদেন উঠাই নিলাম। এখন আমরা এটা সমাধান করব আমাদের এই নোটের আঙ্গিকে। তাহলে দেখো, প্রথম যে বিষয়টা এখানে আমি কি বলছি, মিস্টার শাফির, মিস্টার
সাফির জানুয়ারি 2025 সালের সংগঠিত কিছু লেনদেন নিম্নে, মানে নিচে কিছু সাফির লেনদেন দেয়া আছে। তো তারিখ 1 কি বলছে, নগদ 50,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র ও 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করে। দেখো তারিখটা কত, 1 মাসের শুরু, বছরের শুরু, ব্যবসা কি করছে, আরম্ভ। তো আমি একটু আগেই তোমাদের প্রথম নোটটা আমার যদি খেয়াল করো, একটু ভিডিওটা পিছনে টেনে দেখো, প্রথম নোটটাই লেখা আছে 1 তারিখে সাধারণত প্রতিষ্ঠানগুলো ব্যবসা শুরু করে। তো ওই ডেটে ব্যবসা শুরু করলে সকল সম্পদ ডেবিট। তো আমাদের দেখো এখানে সম্পদ কয়টা আছে, নগদ টাকা এটা আমার একটা সম্পদ, আসবাবপত্র এটাও আমার একটা সম্পদ। তাহলে সম্পদ যা যা আছে আমরা এখানে তাং 1 লিখি। তো আমার সম্পদ কি কি আছে, এখানে সম্পদ লেখা যাবে না, সম্পদ যেগুলো আছে এগুলো লিখতে হবে। যেমন নগদ টাকা, তাহলে এখানে লিখবো নগদ টাকাটাকে আমরা নগদান হিসাব বলি, তাহলে নগদান হিসাব। এরপরে কি, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। তো আমি লিখে দিলাম। এরপর ওখানে লেখা ছিল সকল সম্পদের বিপরীতে মূলধন হিসাব ক্রিয়েট করতে হবে। কি হিসাব ক্রিয়েট করতে হবে, মূলধন হিসাব, এই মূলধন হিসাব। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেবিট, এইটাও আমাদের ডেবিট, এইটা হচ্ছে আমাদের ক্রেডিট। যদি উক্ত তারিখে কোনো দায় থাকে, দেখো এইখানে আমার 50,000 টাকা ব্যাংক ঋণ আছে। আমার যদি ব্যাংক ঋণ থাকে সেক্ষেত্রে আমাকে ঋণটা মানে দায়টাও ক্রেডিট করতে হবে। বলা ছিল সকল সম্পদের পাশাপাশি দায়টাকেও কি করতে হয়, ডেবিট, দায়টাকে করতে হবে ক্রেডিট। তাহলে আমার দায় এখানে কি আছে, আমার দায় আছে ব্যাংক ঋণ। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এখন টাকার অ্যামাউন্টটা কিভাবে বসাবো, টাকার অ্যামাউন্ট বসাবো যেমন আমার নগদানের টাকা ছিল 50,000 টাকা, আমার আসবাবপত্র ছিল 20,000 টাকা, এগুলো তো আমার ডেবিট টাকা। এখন আমার যে ক্রেডিটের টাকাটা আছে সেই টাকাটা কত, ক্রেডিটে ব্যাংক ঋণ আছে 50,000 টাকা, এই 50,000 টাকা আমরা এখানে বসাবো। তাহলে মূলধনের ঘরে আমার কত টাকা বসবে, মূলধনের ঘরে আমার কত টাকা বসবে, আমার এখানে সম্পদ কি কি আছে, দুইটা সম্পদ আছে। এখন আমি ক্রেডিটে কিন্তু অলরেডি 50,000 টাকা লিখে ফেলছি। সাধারণত আমাদের মূলধন এই দুইটার যোগফল, এই দুইটার যোগফলে হচ্ছে আমাদের মূলধন। কিন্তু আমরা যখন জাবেদা করি, জাবেদে যখন ডেবিট ক্রেডিট করি, তখন ডেবিট পাশের ব্যালেন্স আর ক্রেডিট পাশের ব্যালেন্স সমান রাখতে হয়। তো আমাদের এই দুইটার যোগফলের সাথে এটা বিয়োগ করে যে টাকাটা আসবে সেই টাকাটা তোমরা এখানে বসাবা। তাহলে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের প্রথম লেনদেনের ডেবিট ক্রেডিট। যদি আমাদের দায়টা না থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম, সম্পদ ডেবিট, বিপরীতে মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু এখানে দায় আছে তার জন্য আমাকে ব্যাংক ঋণ হিসাব লিখতে হবে। এরপরে দেখো আমাদের 5 তারিখের যে লেনদেনটা আছে, 5 তারিখে দেখো আমাদের কি বলছে, 5 তারিখে বলছে 20,000 টাকার পণ্য ধারে ক্রয়। এখানে সরাসরি ধারে ক্রয় বলেই দিছে। তাহলে ধারে ক্রয় করলে, আমরা যেহেতু ধারে ক্রয় করছি, তাহলে আমাদের এখানে কি হয়েছে বলতো, একটা হিসাব হয়েছে ক্রয় হিসাব। প্রথমে আমরা হিসাব আইডেন্টিফাই করি। আরেকটা হচ্ছে যেহেতু আমি ধারে ক্রয় করছি, ধারে ক্রয় করলে আমাদের কি আসে, পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব লিখলাম। এখন আমরা পড়ছিলাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। পাওনাদারটা কি, আমার পাওনাদারটা আমার দায়, কারণ যেহেতু আমি ধারে ক্রয় করছি তাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তো যাকে আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে এবং বাধ্যতামূলক সেবা দিতে হবে, সেটাই তো আমাদের দায়। তাহলে পাওনাদার আমাদের দায়। আর এই 20,000 টাকার পণ্য ক্রয়ের ফলে আমার এই দায়টা সৃষ্টি হয়েছে, এই জন্য আমার দায় বৃদ্ধি পেয়েছে। তো দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। এখন এই যে আমি ক্রয় করলাম, আমরা বলছিলাম ব্যবহারের জন্য যাই ক্রয় করবো তা হচ্ছে কি পণ্য, আর পণ্য ব্যবহারের জন্য ক্রয় করলে সেটা ব্যয়। তাহলে ব্যয় যেহেতু আমাদের এখানে, এই ঘটনা যদি আমাদের না ঘটতো তাহলে আমাদের ব্যয় হইতো না, আমার ব্যয় বাড়তো না। এখন ব্যয় বাড়ছে, তার জন্য আমাকে কি করতে হবে, ক্রয় হিসাব ডেবিট করতে হবে। টাকার পরিমাণ সিমিলার, এখানেও 20, এখানেও 20। আশা করি বুঝতে পারছো। এরপর তোমরা 6 তারিখের লেনদেনটা দেখো, রাফির নিকট বিক্রয়।
রাফির নিকট বিক্রয়। তোমরা যদি আমার নোটটা খেয়াল করো, আমি বলছিলাম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নিকট যদি আমরা ক্রয় বিক্রয় করি, নগদ চেক কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে সেটা ধারে বা বাকিতে ধরে নিতে হয়। এর আগের লেনদেন অর্থাৎ 5 তারিখের লেনদেনটা দেখো, এখানে আগে থেকেই বলা ছিল ধার, এই ধার কথাটা আগে থেকেই বলা ছিল। এই লেনদেনে কিন্তু কোথাও তুমি দেখো, পুরো লেনদেনটা পড়ে দেখো, কোথাও কিন্তু ধার কথা বলা নেই, কিন্তু এটা বাকিতে হয়েছে। কেন, কিভাবে বুঝলাম? কারণ এখানে একজন ব্যক্তির নাম আছে, এখানে একজন ব্যক্তির নাম আছে রাফি, রাফির নিকট থেকে রাফির নিকট বিক্রয় করা হয়েছে, কিন্তু নগদ বা চেক কোথাও বলা নাই, তাহলে এটা বাকিতে ধরে নিতে হবে। এখন যেহেতু আমি বাকিতে বিক্রি করছি, কার কাছে বিক্রি করছি? রাফির কাছে। তাহলে রাফি হচ্ছে কি আমার সম্পদ। তাহলে রাফি যদি আমার সম্পদ হয়, যার কাছে বিক্রি করছি সেটা আমাদের লিখতে হয় দেনাদার নামে। কি নামে? দেনাদার নামে। আর আমি যেহেতু বিক্রয় করছি, বিক্রয়ের মাধ্যমে কি হয়েছে? আমার আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? বিক্রয় হিসাব লিখবো। বিক্রয় করলে বিক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত করতে হয়। এখন দেনাদার হচ্ছে কি? দেনাদার, আমি প্রথমে দুইটা হিসাব আইডেন্টিফাই করলাম, এরপর এই দুইটা হিসাব কি আমার সেটা আমাকে জানতে হবে। এখন দেনাদার হচ্ছে আমার সম্পদ, দেনাদার সম্পদ, বিক্রয় আমার কি? আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এই ঘটনার ফলে আমার আয়টা বাড়ছে, যদি আমি তার কাছে বিক্রি না করতাম আমার তো এই আয়টা হইতো না। এই ঘটনার কারণে আমার আয় বাড়ছে, তাই আমাদের বিক্রয় হিসাব কি করতে হবে? ক্রেডিট। আর দেনাদার কি? আমাদের সম্পদ। এই ঘটনার ফলে আমার একটা সম্পদ বাড়ছে দেনাদারের কাছে। দেনাদার মানে কি? আমার রাফি, রাফির কাছে আমি বিক্রি করছি, সে আমাকে ভবিষ্যতে টাকা দিবে, আমি সেবা পাবো, যা থেকে আমি ভবিষ্যতে সেবা পাবো তাই তো আমার জন্য সম্পদ। তাহলে দেনাদার, এই ঘটনার ফলে আমাকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার জন্য এটা হবে ডেবিট। আর টাকার পরিমাণ সিমিলার, প্রত্যেকটা জায়গায় 30,000 30,000। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী লেনদেনটা দেখো, মরিয়মের নিকট হতে চেকে ক্রয়। এইখানেও কিন্তু নাম উল্লেখ করা আছে, ভালো করে যদি খেয়াল করো, উপরের লেনদেনে রাফি নাম কথা বলা ছিল, নিচের লেনদেনেও মরিয়ম কথা বলা আছে, কিন্তু এইখানে একটা জিনিস আছে যেটা এইখানে মিসিং ছিল। এইখানে চেক কথা আছে, ভালো করে খেয়াল করো, চেকে ক্রয়। আমি এখানে বলে দিছি একজন ব্যক্তির নামও আছে, আবার চেক কথাও বলা আছে। এক্ষেত্রে এটা বাকিতে হবে না। বাকিতে হয় কখন? ব্যক্তির নাম আছে, চেক বা নগদ কথা বলা নাই, শুধুমাত্র সেই ক্ষেত্রে বাকি ধরে নিতে হয়। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তাহলে এই লেনদেনে যদি আমি ডেবিট ক্রেডিট করি, আমার হচ্ছে তাং 10, তাং 10-এ আমার এখানে কি হবে বলতো? আমার এখানে যেহেতু আমি চেকে ক্রয় করছি, আমার ব্যাংকের টাকা চলে গেছে, তাহলে আমরা এখানে করব কি? ক্রয় হিসাব ডেবিট, আর কি চেকে যেহেতু হয়েছে তাহলে আমরা করব ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। কেন? কারণ আমি চেকে ক্রয় করছি, আমার ব্যাংকের সম্পদ কমে গেছে না। আমার ব্যাংকে এখন ধরো 50,000 টাকা আছে, আমি একজনকে চেক প্রদান করলাম 5,000 টাকা, তাহলে আমার 5,000 টাকা কোত্থেকে যাবে? ব্যাংক থেকে। তো আমার ব্যাংকের সম্পদ কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, যেটা প্রথমেই রাখা ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী লেনদেনটা যদি তোমরা খেয়াল করো, পরবর্তী লেনদেনটা আমাদের 15 তারিখে বলছে রাফির নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে 28,500 টাকার চেক প্রাপ্তি। আমি চেক পাইছি, পূর্ণ নিষ্পত্তি, এই কথাটা ভালো করে খেয়াল করো, পূর্ণ নিষ্পত্তি। আমি রাফির কাছে টাকা পাইতাম কত? দেখো তো, আমরা যদি উপরে যাই, 6 তারিখে আমি রাফির কাছ থেকে রাফির নিকট বিক্রি করছিলাম 30,000 টাকার পণ্য। তার মানে আমার দেনাদার ছিল কত টাকার? 30,000 টাকার, কিন্তু সে আমাকে এখন প্রদান করছে কত? 28,500। তাহলে যদি 30,000 টাকা আমি কারো কাছে পাই, 30,000 টাকা আমি কারো কাছে পাই, সে যদি আমাকে 28,500 টাকা প্রদান করে, তাহলে আমার তার কাছে আরো 1500 টাকা বাকি থাকার কথা, 1500 টাকা বাকি থাকার কথা, তাই না? কিন্তু এই 1500 টাকা তো বাকি নেই, এখানে বলে দিচ্ছে পূর্ণ নিষ্পত্তি। পূর্ণ নিষ্পত্তি মানে কি? আমি আর টাকা পয়সা দাবি করতে পারবো না। তাহলে এই যে 1500 টাকা বাকি ছিল, এটা কি ছিল আমার? এটা ছিল আমার নগদ বাট্টা, এটা ছিল আমার নগদ বাট্টা, যেটা এখানে আমি লিখে দিছিলাম যে নগদ বাট্টা থাকবে। তাহলে এই ধরনের লেনদেনে তোমাকে অবশ্যই বাট্টার টাকা কাজ করতে হবে, বাট্টা টাকার কাজ করতে হবে। তাহলে যখন রাফির কাছে আমি টাকা পাইতাম, রাফি আমার কি ছিল? দেনাদার। এখন তো সে আমাকে টাকা প্রদান করছে, কত টাকা? 28,500 টাকা। এই টাকার সম্পদ আমার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে করব কি? নগদান হিসাব। নগদান হিসাবটা আমরা করব ডেবিট। কত টাকা বলো তো? আমি পাইছি কত তার কাছে? 28,500 টাকা। এই 28,500 টাকা আমরা ডেবিট করব। এখন আমার দেনাদার কমছে কত টাকার? তোমরা যদি একটু খেয়াল করো, আমার দেনাদার হচ্ছে কি? সম্পদ। রাফি আমার কি ছিল? দেনাদার। তাহলে দেনাদার হিসাব আমাদের কি করতে হবে? ক্রেডিট, কারণ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এখন টাকার পরিমাণ হবে এখানে 30,000 টাকা। কেন বলো তো? কারণ আমি তো পাইতাম তার কাছে 30,000 টাকা,
30,000 টাকা পাইতাম, এখন 1 টাকাও পাবো না। তাহলে আমার দিন হাজার 30,000 টাকার কমলো না? তাহলে আমি ছাড় দিছি কোনটা? ছাড় দিছি 1500। আমি তো তার কাছ থেকে 28,500 নিছি, 1500 টাকা যে ডিসকাউন্ট দিলাম, এটাই হচ্ছে আমার বাট্টা। এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। এটাকে বলা হয় কি? প্রদত্ত বাট্টা। তাহলে প্রদত্ত বাট্টাটা আমাদের কি? ব্যয়, কারণ এটা প্রদত্ত বাট্টাটা কি আমাদের ব্যয়। তাহলে ব্যয় হিসাবে কি হবে? ডেবিট। এটা হবে 1500 টাকা। তাহলে ডেবিটের ব্যালেন্স এই 2800 1500 যোগ করে কত হবে? 30,000। আর আমার ক্রেডিটের ব্যালেন্স হচ্ছে 30,000। এই গেল হচ্ছে আমাদের এইটার হিসাব। তো নগদ বাট্টার ক্ষেত্রে যদি এরকম না থাকতো, আমরা যদি বলতাম শুধু রাফিকে 1500 টাকার বাট্টা প্রদান, বা যদি বলতাম বাট্টা দেওয়া হলো, প্রদত্ত বাট্টা হলো, এই কথা বললেও আমাকে তখন করতে হবে কি? আমার তখন নগদান হিসাব আসবে না, তখন শুধু এই বাট্টা হিসাব থাকবে। বাট্টা থাকবে 1500, দেনাদার থাকবে 1500, তখন নগদান হিসাব হবে না। নগদ বাট্টার ক্ষেত্রে কখনোই নগদান হিসাব হয় না। নগদ বাট্টা যেটা আছে সেটা কখন হয়? নগদ বাট্টা কি অ্যাকচুয়ালি সেটাই বুঝো। নগদ বাট্টা হচ্ছে আমি কারো কাছে টাকা পাই বা আমার কাছে কেউ টাকা পায়, এখন যখন আমি পরিশোধ করব ওই পাওনা টাকা থেকে কম টাকা দেব, এইটাই হচ্ছে কি আমাদের নগদ বাট্টা। তাহলে এই ধরনের বাট্টায় কখনো কি হবে না? নগদান হিসাব হবে না। এখানে দেনাদার আর পাওনাদার হিসাব আসবে, বাট্টার অপোজিটে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী লেনদেনটা যদি তোমরা খেয়াল করো, এখানে 25 তারিখ কি বলছে? 25 তারিখ বলছে 5 তারিখের কৃত পণ্য 5,000 টাকা ফেরত। আমি কৃত পণ্য ফেরত দিছি, কৃত পণ্য 5 তারিখের। 5 তারিখ কোনটা? এইটা আমার 5 তারিখ। এখানে আমি 20,000 টাকার পণ্য ধারে কিনছিলাম। আমি তোমাদের বলছিলাম ক্রয়কৃত পণ্য ফেরত হলে সেটা বাকিতে হয়, বিক্রয়কৃত পণ্য ফেরত হলে সেটা বাকিতে হয়, কখনোই ফেরতকৃত পণ্য নগদে হয় না। তো আমি এখানে যে 5,000 টাকার পণ্য ফেরত দিলাম, আমার এখানে কি ঘটনা ঘটছে? ফেরত দেওয়ার ফলে আমি যখন কিনছিলাম তখন আমার পাওনাদার সৃষ্টি হয়েছিল। তাহলে এখানে কি হিসাব হবে? আমাদের পাওনাদার হিসাব হবে। তাহলে এখানে আমরা কি লিখব? পাওনাদার। পাওনাদার হিসাব। আমার আরেকটা হিসাব হয়েছে, এখানে আমি ক্রয়কৃত পণ্য যেহেতু ফেরত দিছি, তাহলে আমার কি হিসাব আসবে? ক্রয় ফেরত হিসাব আসবে। দিলাম আমি ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব। এখন তোমরা একটু খেয়াল করো, আমি কত টাকার পণ্য ফেরত দিছি? 5,000 টাকার পণ্য। তার আগে আমি তোমাদের বুঝাই দিতে চাই পণ্য ফেরত দিলে কি হয়। পণ্য ফেরত দিলে আমার ব্যয় হ্রাস পায়। তো ব্যয় হ্রাস পেলে কি হবে? ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট। তাহলে আমরা ক্রয় ফেরত হিসাব করব ক্রেডিট। আর একই সাথে আমার পাওনাদারও কিন্তু কমছে। আমি যখন তার কাছে 20,000 টাকার পণ্য কিনছিলাম, সে আমার কাছে টাকা পাইতো কত? 20,000 টাকা। কিন্তু যখন আমি 5,000 টাকার পণ্য ফেরত দিছি, তখন কি আর সে আমার কাছে 20,000 টাকা পাবে? তুমি একটা জিনিস বুঝো না, তোমার এক বন্ধুর কাছ থেকে তুমি কিনছো, কি কিনছো? তুমি হচ্ছে 10টা গেঞ্জি কিনছো, তোমার বন্ধু বান্ধব অন্য বন্ধু বান্ধবদের দিবা। এখন এই 10টা গেঞ্জি থেকে 2টা কারো শরীরে লাগে না, এবং তারাও এই গেঞ্জির প্রতি ইচ্ছুক না, তারা নিবে না। তো তুমি করলা কি? যার কাছ থেকে আনছো তাকে ফেরত দিয়ে দিছো। এখন যখন আনছিলা সে 10টা গেঞ্জির উপর জন্য তোমার কাছে 10,000 টাকা পাইতো। এখন যে 2টা ফেরত দিছো, প্রতিটির মূল্য 1,000 করে হইলে 2,000 টাকা কমে যাবে না? সে তো তোমার কাছে 10,000 টাকা চাইতে পারবে না, সে চাবে কত? 8,000 টাকা। তার মানে কি তোমার দায় কমে গেল না? এখন দায় যে কমে গেল, দায় হ্রাস পেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমাদের পাওনাদার হিসাব হবে ডেবিট। এই ছিল কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয়, দুতরফা দাখিলা। আর কখন কোন হিসাব কিভাবে চিন্তা করতে হয়, থট করতে হয়, থিঙ্ক করতে হয়, সেগুলো। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী ক্লাসে নতুন কোনো ভিডিওর সাথে। আজকে আমার ক্লাসটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন আরও ক্লাস পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। যারা আমাদের লাইভ ক্লাসটি দেখতে চাও তারা ফেসবুকে গিয়ে ফলো করো। মনে রাখবে, শিক্ষার সহজ সমাধান, সমাধান এডুকেশন কেয়ার।